সারা পৃথিবীর মানুষ যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলে, আমি বলবো না। আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার আলোচনার মূল বিষয়টা হচ্ছে 8ই অগাস্টে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, আইনগতভাবে সেটা অবৈধ। এখন একজন অবৈধ সরকার যদি কোনো একটা নির্বাচন দেয়, নির্বাচন করে, তাহলে সেটাও অবৈধ। আমার কথা কিন্তু খুব বেশি জটিল না বোঝার জন্য। আমি নিশ্চিত যারা দর্শকরা আজকে দেখছেন তারা বুঝবে যে যেই সরকারের ফরমেশন অবৈধ, সেই সরকার পরবর্তী সময় যা নির্বাচন দিবে সব অবৈধ। আপনি আমাকে একটা কথা বলেন তো, যে এই যে গণভোট দিয়েছে, এই গণভোটের প্রভিশন তো বাংলাদেশের সংবিধানে নেই। এটি পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল হয়ে গেছে। এই গণভোট দেওয়ার এখতিয়ার একমাত্র পার্লামেন্টের আছে, যেটা এখন বিএনপি বলছে। আমার মোদ্দা কথার জায়গাটা কি জানেন প্রাচী আপা? সেটা হলো যে আপনি লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে গোড়াতেই যদি হাত দেন, ইউনুসের গভর্নমেন্টটা কনস্টিটিউশনালি এটা একটা একটা একেবারে কমপ্লিটলি ইলিগাল। ওরা সংবিধানের অধীনে শপথ নিয়েছে, ওরা যা যা করবে সেগুলো সমস্ত কিছু ইলিগাল। এখন এই ইলেকশনকে আবার দুইটা শপথের ব্যাপার আছে। একবার আপনি শপথে বলছেন যে আমি এই সংবিধানকে সমুন্নত রাখবো, আবার আপনি সংবিধান কমিশনে গিয়ে বলছেন আমি সংবিধান কমিশন এগুলো সংশোধন করবো। তো সংবিধান যে সংশোধন করবেন এটা তো ইলিগাল। এন্ড অফ দ্য ডেতে এরপরে তো আর কিছু বলার থাকে না। তো এই জন্যই বলছি যে ভবিষ্যতে তারেক রহমানের এই প্রধানমন্ত্রিত্ব লিগালিটি চ্যালেঞ্জ করা হতে পারে। সেটা আমরা বেঁচে থাকি আর না থাকি, কেউ থাকুক আর না থাকুক, এটা চ্যালেঞ্জ করা হতে পারে। ইট উইল বি, আই মিন, আই থিঙ্ক কল ইলিগাল। ইট উইল বি কমপ্লিটলি ইলিগাল গভর্নমেন্ট। এবং জাজরা এই ভার্ডিকটা দিবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আপনি আমাকে একটা কোশ্চেন করতে পারেন যে নিঝুম সাহেব, যদি ব্যাপারটা এমন হয় যে প্রধানমন্ত্রী মারা গেছেন বা প্রধানমন্ত্রী নেই, এমন ধরনের ঘটনা ঘটতো, তাহলে কি হতো? তখনও তো নিশ্চয় একটা সরকার। হ্যাঁ, আমি ধরে নিলাম, অনেকে আমাকে প্রশ্ন করবে যে প্রধানমন্ত্রী যদি নিরাপত্তার কারণে অন্য দেশে চলে যায়, তিনি যদি ওই সময় অফিসে না আসতে পারেন, তাহলে দেশটা চলবে কিভাবে? সেই সময় উনার পরবর্তী কে হবেন প্রধানমন্ত্রী বা কে দেশ চালাতে পারতো, সেইটার প্রভিশনও ছিল। আর ওই সময় যা হয়েছে সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দলকে, পুরো একটা পলিটিক্যাল পার্টিকে আপনি উৎখাত করে দিয়েছেন। উৎখাত করে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে বলেছেন এখন আইনে তো কিছু নাই। মানে ব্যাপারটা এমন যে আপনাকে আমি হাত পা ভেঙে পঙ্গু করে দেওয়ার পরে বললাম যে ভাই ফুটবল খেলবে কি, এখন তো ওরা না খেললে আমি তো জিতেই গেছি। তো সুতরাং আলটিমেটলি যেটা হয়েছে যে প্রধানমন্ত্রী না থাকলে কি হতে পারত, সেইটা আমাদের সংবিধান অনুযায়ী স্পষ্ট সেখানে বলা আছে। সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, আমি ধরে নিলাম যে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেই অবস্থাটা আমাদের সংবিধানে নাই, আমি ওইটাও ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে আপনি কিসের অধীনে আশ্রয় নেবেন? আমাদের সংবিধানে 106 নম্বর অনুচ্ছেদ আছে, যেটা আপনার প্রোগ্রামে আমি অনেকবার বলেছি, আপনি ওইটার অধীনে। কিন্তু আপনি ওই 106 অনুচ্ছেদের অধীনে আশ্রয় নিতে গিয়ে আপনি মিথ্যাচার করেছেন। আপনি আপনার ভার্ডিক্টে বলেছেন যে যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রটা আসলে তো প্রধানমন্ত্রী পদত্যাগ করেন নাই, আমরা তো জানি। প্রধানমন্ত্রী ওপেনলি বলেছে, তারপরে রাষ্ট্রপতি নিজে বলেছে যে আমার সামনে তো কোনো পদত্যাগ পত্র দেওয়া হয়নি। একমাত্র প্রধানমন্ত্রী ফিজিক্যালি হাজির হয়ে পদত্যাগ পত্র দিবেন। আচ্ছা, এই যদি হয় ঘটনা, তাহলে একটা মিথ্যার উপরে ভর করে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। শুধু কি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই মিথ্যা কথাটা বলেছে? তারা বলেছে যে একটা ফুল কোর্ট হিয়ারিং তারা করেছে, সেটাও মিথ্যা। আমরা পরবর্তী দেখলাম যে প্রধান বিচারপতি সহ আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি ছিল ক্যান্টনমেন্টে। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে ক্যান্টনমেন্টের মধ্যে বসে প্রধান বিচারপতি মোবাইল কোর্ট পরিচালনা করেছে, আমি যদি সেইটাও ধরে নেই, আমার সেই প্রসিডিংস এর প্রমাণ কোথায়? সেখানে বলা হয়েছে যে একটা ফুল কোর্ট হিয়ারিং হবে, আমার সেই হিয়ারিং এর ট্রান্সক্রিপ্ট গুলো কোথায়? সেখানে কি হয়েছে, কারা ছিল, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিল কে? অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার জন্য তো সরকার লাগবে, কারা নিয়োগ দিয়েছে অ্যাটর্নি জেনারেল নিয়োগ? কারণ এইটার জন্য তো অ্যাটর্নি জেনারেলের থাকতে হবে, ওই সময় অ্যাটর্নি জেনারেল কোথায়? তো আলটিমেটলি এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি গঠিত হয়নি, সেটি একটা অবৈধ সরকার। গণভবনে যখন লুটপাটটা হচ্ছিল, এই কথিত জুলাই সন্ত্রাসীরা যখন তাদের কথিত বিপ্লব
অনুযায়ী সেখান থেকে নানাবিধ জিনিস চুরি করছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, ইনফ্যাক্ট আপনার কেন, সারা বাংলাদেশের মানুষের মধ্যেই এর একটা খুবই বাজে একটা দৃষ্টান্ত হিসেবে আছে। সেখানে মেয়েদের আন্ডার গার্মেন্টস নিয়ে তারা সেখানে উল্লাসে, এই বাংলাদেশ আসলে আমাদের রাজনীতিতে কোনোদিন ছিল না। ধরেন বয়স তো কম হয়নি, এই এই বয়সে মোটামুটি কিছু রাজনীতি দেখেছি, এই দেশকে দেখেছি, সেটা একেবারে বড় হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত রাজনীতি আমার দেখার সুযোগ হয়েছে। আমাদের দেশের রাজনীতি কোনোদিন কোনো কালে কোনো জায়গাতে এমন ছিল না যে এই ধরনের নোংরামি আসলে করা যায়। আমি না বসে বসে যেগুলো মানে মুনমুন আপার যে ভিডিওটা, সেই ভিডিওতে এই প্রথমবারের মতো আমি ভিডিওটা দেখেছি। এর আগে আমি ছবি দেখেছি, কিন্তু ভিডিওটা দেখার দুর্ভাগ্য আমার কখনো হয় নাই। এই ভিডিওটা আমি খুব খুঁটিয়ে খুঁটিয়ে এর পরে দেখা শুরু করলাম। আমি যারা এমন করলো তাদের বয়সগুলোর দিকে একটু তাকালাম। ধরেন 17, 16, 17, আমার ছেলের বয়স কল্পনা করছিলাম, আমার ছেলের বয়স 14+, তার থেকে ধরেন 2-3 বছরের বড় হবে এরা। খুব বেশি যারা বড়, যারা এই নোংরামিটা করছে তাদের বয়স 25-এর বেশি হবে না। খালি চিন্তা করছি যে আমরা এই বয়সটা পার হয়ে এসেছি। আমাদের সময় রাজনৈতিক সেই সময়টা আমরা দেখেছি, রাজনৈতিক নানান ধরনের উত্থান পতন আমরা দেখেছি, রাজনৈতিক স্লোগানও দেখেছি। আমরা কখনো এই রাজনৈতিক স্লোগানও শুনি নাই যে 1, 2, 3, 4 এই টাইপের কথাবার্তা আমরা কখনো আমরা দেখেন। এখনো আজকেও যখন যে জাইমা রহমানের একটা ভিডিও মনে হয় গতকালকে দেখছিলাম, আমি আসলে এত টায়ার্ড ছিলাম, আমি ইন্ডিয়া থেকে ফেরার পরে আমি কয়েকদিন মানে মোটামুটি বলা যায় একদম রেস্টের মধ্যে। তো একটা সেকেন্ড, আমি যেটা হচ্ছে সেটা হলো যে আমার আমার এখনো পর্যন্ত এই জীবদ্দশাতে আমার মনে আছে যে রাজনৈতিক কথাবার্তা বলেছি, রাজনৈতিক আলাপ করেছি, রাজনৈতিক নানান ধরনের চিন্তা ভাবনা বলেছি, কিন্তু কোনো মেয়েকে নিয়ে, কোনো শিশুকে নিয়ে, কারো স্ত্রীকে নিয়ে পলিটিক্সের বাইরে কোনো পারিবারিক বা ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন কোনো কটু কথা বলেছি কিনা আমার অন্তত পক্ষে মনে পড়ে না। আপনি তো ভাষার মাসে বইয়ের কথা বলছেন, এক ধরনের আপনার মধ্যে জিনিসটা মনে হচ্ছে যে কেমন যেন হয়ে গেছে। এই যে আপনার কেমন যেন হয়ে গেছে ব্যাপারটা, আপনি একটু চিন্তা করবেন তো, এই যে আপনার যে কেমন লাগছে কেন জানেন? এই প্রত্যেকটা জিনিস আপনার মাথাতে আছে আসলে। আপনি যখন এগুলোকে ব্যবচ্ছেদ করবেন যে কেন আমার এরকম অদ্ভুত লাগছে, একটা হাসফাস লাগছে এই দেশের রাজনীতি নিয়ে, একদম একদম, আপনি যখনই এগুলা ভাববেন তখনই আপনি এই ঘটনাগুলো দেখতে পাবেন। জাইমা রহমানকে আমরা একেবারে বাচ্চা কাল থেকে আসলে বড় হতে দেখেছি মেয়েটাকে। ও তারেক রহমানের সন্তান হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার টু আস, ম্যাটার হচ্ছে ও বাংলাদেশেরই সন্তান। একই দিকে পুতুল খালার সন্তানটাও বাংলাদেশের সন্তান। আপনি দেখেছেন কয়দিন আগে তার সন্তানগুলো কি নোংরামি, কি ভয়ঙ্কর। জাইমা রহমান তো তাও রাজনীতিতে এসছে, এক ধরনের সিগন্যাল বোঝা যেতে পারে যে বাবার সাথে রাজনীতি করছে, রাজনীতি করবে, তাকে হয়তো বা আরো অনেক কিছু ফেস করতে হতে পারে। কিন্তু সাইমা ওয়াজেদ, পুতুল খালা, উনার ছেলে মেয়েরা তো আসলে রাজনীতিতে আসেনি, নাই কাছে দাঁড়াও নাই, মানে উনি নিজেই নাই, ওনার বাচ্চারা তো দূরের কথা, বিয়ে করে সংসারী হয়েছে, নিজেদের মতো করে থাকেন, এমনকি তারা এইসব আলোচনাতে আসতেও চান না। তারা বড় হয়েছেন আমেরিকা থেকেও বড় হয়েছেন, কেউ লন্ডনে বড় হয়েছেন। আর আমার প্রশ্ন আসলো যে এই যে আমাদের দেশের ছেলে পেলে গুলা এই লেভেলে সেক্সুয়ালি ফার্স্ট্রেটেড কেন, ওয়াই? বা ভাবনা চিন্তার লেভেলটা এরকম কেন, তাও আমি বুঝতে পারি না। আপনি খালি চিন্তা করে দেখেন যে এই যে ছেলেটাকে মেরে ফেলা হলো, কি নাম যেন, ওসমান হাদি, তাই না? এই ওসমান হাদি কিসের জন্য বিখ্যাত, তার কোন ডায়লগের জন্য বিখ্যাত? বাংলাদেশে এটা নিউ নর্মাল। আমি আজকাল অনেকগুলো মিম পেজে দেখছি যে গালিগালাজটা হচ্ছে এখন রীতিমতো একটা অলংকারের বিষয়বস্তু, এবং এইটা হচ্ছে খুবই একটা আপনার মাথায় পালকের মতো লেগে থাকা একটা বস্তু। সো আপনার এই অস্বস্তি লাগা বা আপনার খারাপ লাগার কারণটা হচ্ছে কি জানেন? কারণ আপনি একটা নিউ এরা দেখতে পাচ্ছেন। যেই পলিটিক্সটা আমরা দেখে এসছি, ওই পলিটিক্সটা এত নোংরামো হয়ে গেছে যে আমরা আসলে কেউ তালগোল, আমি অন্তত তালগোল, আমি মনে করি যে এই তরুণদের সাথে আমি কিছুটা রিলেট করতে পারি, এরকম মনে হয়। তো ওই জায়গাটাতে এই জন্যই আসলে যেই চেষ্টাটা সবসময় করি, আপনি দেখবেন যে আমি বই নিয়ে প্রচুর পোস্ট দেই, বই নিয়ে লিখি, বলি। এগুলো একটা বড় হয়তো বা কারণ হতে পারে যে আবার তোরা মানুষ হ, বা একটু সভ্যতা শেখ, বা সভ্যতা শেখা উচিত, বা এবং এইটাও সত্যি কথা যে
17 বছরের যে তরুণকে আমি নোংরামো করতে দেখেছি, আবার 17 বছরের একটা তরুণকে প্রতিবাদও করতে দেখেছি। একদম ওটাই আমাদের দিনের শেষে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। ওইটা সম্ভবত আপনি আশা দেখতে পারেন, আসলে এইটাও বলা যেতে পারে। আসলে ইলেকশনের আইনি বৈধতার ব্যাপারটা আমি যে জায়গা থেকে একদম শুরু থেকে দেখি, এই জায়গাটা ধরেন বাংলাদেশের রাজনীতি বলবো না, বাংলাদেশের জুডিশিয়ারিতে খুবই নিষ্পত্তি করা হয়েছে এমন একটা বিষয়। আমাদের সামনে খুব বড় ধরনের একটা নজির, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে প্রেসিডেন্ট, সেটা আমাদের দেশে একেবারে পরিষ্কার ভাবে আছে। ওই ঘটনার ফ্যাকচুয়াল পার্থক্যটা হচ্ছে একটা জায়গাতে সপরিবারে মেরে ফেলা হয়েছে, আরেকটা জায়গাতে খুনটা করতে পারেনি, নেত্রী বেঁচে গেছেন। আমি বলছিলাম 75 আর 24-এর 5ই অগস্ট এবং যথাক্রমে 15ই অগস্টের কথা, ঘটনা একই। এখন এখানে অনেকগুলো লিগ্যাল ভার্সন গুলো এসছে, আমি মনে হয় একটা একটা করে ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে আপনাকে ভবিষ্যতে এই আইনের মানে কোর্ট অফ লতে এই কোশ্চেন গুলো উঠবে আসলে। সেটা হচ্ছে যে 5ই অগস্টের যেই ঘটনাটার ফলশ্রুতিতে ওইটা কি এক ধরনের জঙ্গি হামলা হয়েছে, ভবিষ্যতে এই প্রশ্নটা আপনার সামনে আসবে। সেইটা জুডিশিয়ারি কিভাবে এটাকে অ্যান্সার করে, কিভাবে লিগ্যাল আর্গুমেন্ট গুলো হবে, সেগুলো একটা বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় খুবই সাবস্টেন্সিয়াল যে প্রশ্নটা সবার আগে আসবে, সেটা হচ্ছে যে 8ই অগস্ট 2024 সালে যেই অন্তর্বর্তীকালীন সরকার বলে যেটিকে বলা হয়েছিল, সেটির বৈধতার একটা প্রশ্ন আসবে। আমি এটাও জানি যে এটি অলরেডি একটা বৈধতা হাইকোর্ট দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন বলেছে যে এই সরকার বৈধ, এবং এটাই খুব স্বাভাবিক, ওদের নিজেদের মধ্য থেকে প্রশ্নগুলো উঠে এটাকে একটা বৈধতা দিয়ে রেখেছে কোর্টে, ভবিষ্যতে যাতে একই ম্যাটার নিয়ে সেকেন্ড টাইম কোশ্চেন করা না যায়। কিন্তু এটা নিয়ে প্রশ্ন আসবে, এই প্রশ্ন আসবার অ্যাভিনিউ আসলে আছে, এমন না যে এটাকে আমরা সেকেন্ড টাইম কোশ্চেন করতে পারবো না, এটা লিগ্যালিটি নিয়ে। এই যে আমি আমার বক্তব্যের শুরুতে আপনাকে বললাম যে আমাদের সামনে একটা বড় ধরনের নজির রয়েছে, সেটা হচ্ছে 5th অ্যামেন্ডমেন্ট বাতিল কেস। আপনি হয়তো বা জানবেন যে মুন সিনেমা হল যে ভদ্রলোকের ছিল, জিয়াউর রহমানের আমলে এই মুন সিনেমা হলটাকে সরকার অ্যাকোয়ার করে নিয়ে যায়। আমি সংক্ষেপে বলছি, তো যিনি এটার মালিক ছিলেন তিনি বারবার এগুলোকে আদালতে চ্যালেঞ্জ করেছেন যে ভাই আমার এই সিনেমা হলটাকে আপনি অ্যাকোয়ার করে রাষ্ট্রায়ত্ত সম্পত্তি করে টরে নিচ্ছেন। এটা দীর্ঘদিন রিড করার পরে এটা দীর্ঘদিন আদালতে বন্দী ছিল, এটা নিয়ে হয়নি। পরবর্তী সময়ে এটা আদালতে ওঠে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা বিএনপির সময় আদালতে ওঠে, এবং বিএনপির সময় বলা হয় যে বিএনপির শাসনামল অবৈধ ছিল। বিএনপি বলতে জিয়াউর রহমানের আমলটা অবৈধ ছিল। ওই রায়ের মাধ্যমে ইটালিয়ান মার্বেল কোম্পানি লিমিটেড ভার্সেস স্টেট, এই মামলার ভেতরেই একটা ঐতিহাসিক রায় আসে, যেখানে বলা হয় যে 75-এর 15ই অগস্টের পর মোস্তাকের শাসনামল, সায়েমের শাসনামল এবং জিয়াউর রহমানের শাসনামল, এই 3টা শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়। কিছু কিছু জায়গাতে ক্ষমা ঘোষণা করা হয় যে যেগুলো অলরেডি ঘটে গেছে। এখন ওই সময় জারিকৃত একটা আইন দিয়ে ধরেন কারো বিয়ে হয়েছে, ওই বিয়ে তো আর অবৈধ হবে না, ওগুলো পলিসি রিজনে এমন একটা ঘটনা ঘটবে যে আপনি চারদিকে উল্টাপাল্টা লেগে যাবে। ফলে আদালত তখন এইটার ব্যাপারেও বলে যে আমরা তো অনেক কিছু ফিরিয়ে আনতে পারবো না, আমরা অনেক কিছুকে আনডু করতে পারবো না, অ্যাটলিস্ট হোয়াট উই ক্যান ডু, যে আমাদের কনস্টিটিউশনকে একটা গতির মধ্যে রাখার জন্য, এটার মধ্যে যে অপবিত্রতা ছিল, সেই অপবিত্রতাকে অ্যাটলিস্ট রক্ষা করার জন্য আমরা বলতে পারি যে মার্শাল ল ইজ নট ল অ্যাট অল, এবং এইভাবে ক্ষমতা দখল যদি কেউ করে সেটি অবৈধ। এর ফলশ্রুতিতে আপনার যেটা দাঁড়িয়েছে যে ওই সময় জারিকৃত যত রকমের ঘটনা ঘটেছে কার্যত সেগুলো অবৈধ, কিন্তু পলিসি রিজনে অনেকগুলোকে গ্রহণ করা হয়। এটা আসলে কোর্টেরও কিছু করার ছিল না। ওই যেটা বলেছি যে ওইখানে যদি কোনো একটা এই মুহূর্তে মনে করেন যে ইউনূসের আমলে আপনার ধরেন বিয়ের কাবিননামার একটা নতুন আইন করা হলো, ওই কাবিননামার আন্ডারে কেউ বিয়ে করবে, এখন বিয়ে করবার পরে অনেক বছর পরে ধরেন এগুলো আদালত উঠার পরে এই ইউনূসের এটা অবৈধ হয়ে গেল, তো ওই সময় যারা বিয়ে করেছে তাদের বিয়ে তো অবৈধ হবে না, তাদের ওই সময়ের যে বিয়ের
রুলস অ্যান্ড রেগুলেশন, এটাকে যদি অবৈধ করা হয় একটা বড় ধরনের ঝামেলায় হয়ে যাবে। ফলে আমাদেরকে হয়তো ভবিষ্যতে অনেক কিছু পার্ডন করে দিতে হবে, বা ওই সময় যদি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকে, জাজ থাকে, জাস্টিস থাকে, তাদেরকে মাফ করে দিতে হবে। এখন আপনি আমাকে বলতে পারেন যে আপনি কি খুবই শিওর যে এটা বাতিল হবে? আমি খুবই শিওর। এই কারণে শিওর যে আমাদের সামনে সেটা নদীর আছে, নাম্বার ওয়ান। আচ্ছা, সেখানে বলেছে, একটা কথা মাথায় রাখবেন, আইনে বহুল ব্যবহৃত একটা বিষয় আছে, একটা কনসেপ্ট আছে, সেটি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। ইন্ডিয়ার বিখ্যাত মামলা আছে, গোলকনাথ মামলা আছে, মিনার্ভা মিলস মামলা আছে, কাসাবান্দ ভারতী মামলা আছে। এই তিনটি মামলা এত এত ল্যান্ডমার্ক মামলা যে বাংলাদেশে এই মামলা নজির বহুবার ব্যবহৃত হয়েছে, পাকিস্তানে এই মামলা নজির হয়েছে, ইংল্যান্ডেও এই মামলা বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন আলোচনাতে আসে। এই মামলাগুলোতে মোটামুটি একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে যে একটা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারটা কি। এই মামলাগুলোর পথ ধরে বাংলাদেশের আদালত অষ্টম সংশোধনী মামলাতে, বিশেষ করে 16তম সংশোধনী যে মামলা, যেখানে সুরেন্দ্র কুমার সিনহার সাথে সরকারের এক ধরনের, মানে বড় ধরনের, কি বলবো, এক ধরনের অযাচিত একটা ঘটনার জন্ম জন্ম হয়। এই বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন এবং সর্বশেষ এইটা যে ইস্যুটা এসেছিল, ত্রয়োদশ সংশোধনী বাতিলের মামলা, যেটি আপনার ওই যে তত্ত্বাবধায়ক সরকার মামলা বলে পরিচিত, সেইখানে বেসিক স্ট্রাকচার বলে আলাপ এসেছে। এখন একটা সংবিধানের বেসিক স্ট্রাকচারটা কি, এটা এক একটা মামলাতে এক এক রকম ভাবে বলেছে। কিন্তু যেই মামলাতেই যা বলুক না কেন, মোটামুটি সবগুলো মামলাকে আপনি যদি জড়ো করেন, তাহলে আপনি দেখবেন যে একটা সংবিধান যে মেইন স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে থাকে, সেই স্ট্রাকচার গুলো হচ্ছে এখানকার মানবাধিকারের যে বিষয়গুলো আছে সেগুলা, এই সংবিধান যেই ঘটনার মাধ্যমে আপনার উৎপত্তি হয়েছে, মুক্তিযুদ্ধ, এগুলো আনপ্যারালাল, এগুলো এগুলো ধরেন এগুলো ধরেন ডিসপিউটেড না, এগুলোকে আপনি আর কোনোদিন চেঞ্জ করতে পারবেন না। আপনি ভাই